ড্রামা শুরু হয় ইসো নামের একটা মেয়েকে দেখিয়ে। পেশাগত দিক থেকে সে একজন ডাক্তার। একদিন রাতের অন্ধকারে সে যখন গাড়ি নিয়ে শহরে যাচ্ছিল, ঠিক তখনই জঙ্গল থেকে একটা ছেলে দৌড়ে আসে এবং অসাবধানবশত ইসোর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে ইসো বেশ ঘাবড়ে যায়। সে সাথে সাথেই গাড়ি থেকে নেমে এসে ছেলেটার শারীরিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করে। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সে বুঝতে পারে অধিক মাত্রায় ইন্টারনাল ব্লিডিং এর কারণে ছেলেটা ঠিক করে শ্বাস নিতে পারছে না। তাই সে একটা সার্জিক্যাল ব্লেড হাতে নিয়ে ছেলেটার বুকের মধ্যে জমাট বাঁধা রক্তগুলি বাইরে বের করার চেষ্টা করে। কিন্তু ঠিক এই সময় ছেলেটার জ্ঞান ফিরে আসে। সে ইসোর হাতে ওই সার্জিক্যাল ব্লেডটা দেখে মনে করে মেয়েটি হয়তো তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য এক মুহূর্তও দেরি না করে ইসোর গলা চেপে ধরে। ইসো ওই মুহূর্তে এতটাই ঘাবড়ে যায় যে সে ঠিক করে শ্বাস নিতেও পাচ্ছিল না। ছেলেটি তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে, আর কেনই বা তুমি আমাকে মারতে চাও? এটা বলার সাথে সাথেই ইসো তার মাথা থেকে একটা ক্লিপ নিয়ে ছেলেটার বুকে গেঁথে দেয়, যার ফলে ছেলেটা সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং অত্যাধিক ব্লিডিং এর কারণে অজ্ঞান হয়ে যায়। তবে ঠিক এই সময় সেখানে কিছু গুন্ডা এসে চারিদিক থেকে ইসো এবং ওই ছেলেটিকে ঘিরে ধরে। তারা তাদের দুজনকে বন্দি করে একটা পুরানো হাবেলিতে নিয়ে আসে, যেখানে ওই গুন্ডাদের মধ্যেই একজন ইসোর সঙ্গে অপকর্ম করার জন্য তাকে একটা রুমে নিয়ে যায়। তবে ইসো সুযোগ বুঝে তার মাথার ওই ক্লিপটা গুন্ডাটির পেটে গেঁথে তাকে অজ্ঞান করে দেয় এবং তারপর ওই হাবেলি থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে শুরু করে। তবে কিছুদূর যাওয়ার পর ইসো দেখতে পায় তার সাথে যে ছেলেটিকে বন্দি করে আনা হয়েছিল সে এক এক করে সমস্ত গুন্ডাদের নির্মমভাবে হত্যা করছে। এটা দেখে ইসো ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে ছেলেটা তার মুখ চেপে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে, আর কি কারণে তুমি আমাকে মারতে চেয়েছিলে? এর উত্তরে ইসো তাকে বলে, আমি তোমাকে কখনোই মারতে চাইনি। আসলে ওই মুহূর্তে তোমার বুকে জমাট বাঁধা রক্ত বাইরে না বের করলে তোমার প্রাণ সংশয় হতে পারত। তাই আমি নিরুপায় হয়ে ওই ক্লিপ দিয়ে তোমার বুকে আঘাত করেছি। সে এটা বলতে না বলতেই একাধিক গুন্ডা বন্দুক হাতে ওই রুমে চলে আসে। তারা ইসো এবং ওই ছেলেটার উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তবে ছেলেটি ইসোকে কোলে তুলে মুহূর্তের মধ্যেই তার কাছে থাকা বন্দুক দিয়ে সমস্ত গুন্ডাদের কুপকাত করে দেয়। এই ভয়ঙ্কর ফাইটে সে নিজেও বেশ গুরুতরভাবে আহত হয়, যা দেখে ইসো তার ট্রিটমেন্ট করতে চাইলে সে ইসোকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, না হলে কিছুক্ষণের মধ্যেই বাকি গুন্ডারা এসে তোমাকে বন্দি বানিয়ে ফেলবে। এটা শুনে ইসো সেখান থেকে পালানোর জন্য দৌড় দেয়। তবে তার আগেই গুন্ডাদের লিডার ডং তার লোকজনদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। সে ছেলেটিকে দেখে উপহাস্য করে বলে, কি ব্যাপার, তোমার মতো একজন কুখ্যাত ড্রাগ ডিলারকে এই সামান্য গুন্ডারা বন্দি করলো কিভাবে? এর উত্তরে ছেলেটি তাকে বলে, আমি স্বেচ্ছায় না ধরা দিলে আমাকে বন্দি করার মতো ক্ষমতা কারণ নেই। অর্থাৎ এখান থেকেই জানা যায় ছেলেটি আসলে একজন ড্রাগ ডিলার। তার নাম হলো জেমিন। গুন্ডাদের লিডার ডং জেমিনকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি আবার কে, আর সে এখানে কি করছে? এটা শুনে জেমিন তাকে বলে, সে আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমার মনে হয় তাকে ছেড়ে দেওয়া উচিত। ডং বলে, আমি সবই বুঝলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যে ড্রাগ সাপ্লাই করি সেই ব্যাপারে মেয়েটি জেনে গিয়েছে, সুতরাং তাকে হত্যা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এটা বলেই সে জেমিনের হাতে একটা বন্দুক দিয়ে বলে, মেয়েটিকে এখানে তুমি এনেছো, তাই এখন তুমিই ওকে হত্যা করবে। দেখা যায় ডংয়ের কথা মতোই জেমিন ইসোর দিকে বন্দুক তাক করে। ইসো জেমিনকে বারবার করে বলে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, আর তুমি এইভাবে তার প্রতিদান দিচ্ছ। কথাটা শুনে জেমিন কোনো কিছু না ভেবেই গুলি চালিয়ে দেয়। তবে সে গুলিটা মেরেছিল সাইডের দেওয়ালে। এরপর জেমিন ডংকে বলে, আমি এত সুন্দর একটা মেয়েকে হত্যা করতে চাই না, এর সাথে আমি কিছুদিন শারীরিক সম্পর্ক করে একে বাজারে বিক্রি করে দেব। এটা বলেই সে তাকে কাঁধে তুলে সেখান থেকে চলে যায়, আর ডং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তবে পরক্ষণে ডং তার এক গুন্ডাকে বলে, আমি এত বছরে কখনোই জেমিনকে কোনো মেয়ের পেছনে এতটা পাগল হতে দেখিনি। তবে আজ তার এমন অদ্ভুত আচরণ দেখে আমার মনে হয় সে ভেতরে ভেতরে অন্য কিছু প্ল্যান করছে। তাই এখন থেকে তুই সবসময় ওর উপর নজর রাখবি। অন্যদিকে জেমিন ইসোকে রুমে নিয়ে গিয়ে তার সঙ্গে রোমান্স করার চেষ্টা করে, যার ফলে ইসো আতঙ্কে চিৎকার করতে থাকে। আর ঠিক এই সময় দেখা যায় বাইরে থেকে দুজন ব্যক্তি কান পেতে ইসোর চিৎকারের আওয়াজ শুনছে। আসলে জেমিন অনেক আগেই ওই ব্যক্তিদের উপস্থিতি সম্পর্কে জেনে গিয়েছিল, তাই সে ইচ্ছা করেই ইসোর সঙ্গে রোমান্স করার নাটক করছিল, যাতে ওই ব্যক্তিরা মনে করে সে জোর করে ইসোর সঙ্গে রোমান্স করছে। এরপর তারা চলে গেলে জেমিন ইসোর হাত বেঁধে তাকে সেখানেই ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। তবে সে রুম থেকে বেরিয়ে যাওয়া মাত্রই ইসো তার হাতের বাঁধনটা খুলে ফেলে এবং রুমের ব্যালকনিতে এসে কাপড়ের মাধ্যমে নিচে নামার প্ল্যান তৈরি করে। অন্যদিকে জেমিন মুখে কালো মাস্ক পরে একটা রুমে চলে আসে এবং সেখানে একটা পেনড্রাইভ খুঁজতে শুরু করে। তবে ঠিক এই সময় দেখা যায় ডং তার লোকজনদের নিয়ে জেমিনের সঙ্গে দেখা করার জন্য তার রুমের দিকে আসতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তারা জেমিনের রুমের সামনেও পৌঁছে যায়। তবে বারবার ডাকা সত্ত্বেও তারা জেমিনের কোনো রকম শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে চলে আসে। ভেতরে এসে তারা তাদের দুজনের কাউকেই দেখতে পায় না। ডং মনে করে তারা হয়তো সেখান থেকে পালিয়ে গেছে, কিন্তু পরক্ষণেই জলের শব্দ পেয়ে সে ওয়াশরুমে গিয়ে চেক করলে দেখে জেমিন জোর করে ইসোর সঙ্গে রোমান্স করছে।
এটা দেখে সে সেখান থেকে চলে যেতে গেলে জেমিন তাকে দেখে ফেলে এবং পারমিশন না নিয়ে রুমে আসার জন্য অনেক কথা শোনায়। তবে ডং তাকে কোনো কিছু না বলে চুপচাপ তার লোকজনদের নিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে আর দেখা যায় ইসো যখন ব্যালকনি দিয়ে পালানোর জন্য কাপড় বেয়ে নিচে নামছিল তখন হঠাৎ করেই তার পা পিছলে যায়। তবে ঠিক এই মুহূর্তেই জেমিন এসে তার হাতটা ধরে নেয় এবং কোনো রকমে তাকে ওপরে তুলে সোজা ওয়াশরুমে নিয়ে আসে, যাতে ডং এবং তার গুন্ডারা তাদেরকে কোনোভাবে সন্দেহ না করে। সিন বর্তমানে ফিরে আসলে দেখা যায় ডং এবং তার গুন্ডারা ওয়াশরুম থেকে চলে যাওয়া মাত্রই ইসো জেমিনের গলায় সজোরে একটা কামড় দেয় এবং তারপর তাকে বলে, আমাকে এখান থেকে যেতে দাও, না হলে আমি পুলিশকে তোমাদের ব্যাপারে সবকিছুই বলে দেব। এটা শুনে জেমিন ঠান্ডা একটা হাসি দিয়ে বলে, তোমার এইসব ধমকিতে আমি ভয় পাই না, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আর তাছাড়া এটা জেনে রাখো, এই নরক থেকে কেউ যদি তোমাকে বাঁচাতে পারে সেটা হলাম আমি, তাই আমার সাথে বেশি চালাকি করো না। এটা বলেই সে ইসোর পায়ে একটা ডিভাইস লাগিয়ে দেয় এবং তাকে সাবধান করে বলে, তুমি যদি ভুল করেও এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে এই ডিভাইসটা ব্লাস্ট হয়ে যাবে। এটা শুনে ইসো বেশ ঘাবড়ে যায়, তবে জেমিন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমার ওপর ভরসা রাখো, আমি নিজ দায়িত্বে তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এদিকে ডং তার রুম থেকে সেই পেনড্রাইভটা মিসিং দেখে তার লোকজনদের বলে, এখানে 24 ঘন্টা আমার লোকেরা পাহারা দিচ্ছে, তাই তাদের চোখ ফাঁকি দিয়ে বাইরের কোনো ব্যক্তির পক্ষে পেনড্রাইভ চুরি করা কখনোই সম্ভব নয়। আমার মনে হয় এই পেনড্রাইভটা জেমিন চুরি করেছে। অন্যদিকে ইসো ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসে, তবে সে ফ্রেশ হওয়ার বদলে তার পায়ে লাগানো থাকা সেই ডিভাইসটা খোলার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও সে কোনোভাবেই ওই ডিভাইসটা খুলতে পারে না। তাই শেষমেশ সে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসলে তার সামনে জেমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। জেমিন তাকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছিলে? এটা বলেই সে ইসোর শরীরের দিকে তাকালে দেখে তার পরনে শুধুমাত্র একটা জামা ছাড়া আর কিছুই নেই। তাই সে নিজের জামা খুলে ইসোর শরীরটা ঢাকার জন্য এগিয়ে আসে, তবে তাকে জামা খুলতে দেখে ইসো মনে করে সে হয়তো পুনরায় তার সঙ্গে জোর করে রোমান্স করার পরিকল্পনা করছে। তাই সে জেমিনের কাছে অনুরোধ করে বলে, দয়া করে এমনটা করো না, আমাকে এখান থেকে যেতে দাও। এটা শুনে জেমিন তাকে বলে, তোমার শরীরের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আমি যা কিছুই করছি সবটাই তোমাকে বাঁচানোর জন্য। এটা বলেই সে নিজের জামাটা ইসোর কোমরে বেঁধে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর ঠিক এই সুযোগেই ডং এবং তার গুন্ডারা এসে ইসোকে বন্দি করে অন্য একটা রুমে নিয়ে যায়। এরপর তারা ইসোকে প্রাণে মেরে ফেলার ধমক দিয়ে বলে, সত্যি করে বল, আগের দিন রাতে জেমিন কোথায় ছিল? তবে ইসো কোনোভাবেই কোনো কিছু বলতে না চাইলে ডংয়ের অধীনে কর্মরত এক গুন্ডা একটি বিষাক্ত তরল তার শরীরে ইনজেক্ট করার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক এই মুহূর্তেই সেখানে জেমিন এসে তাদেরকে থামিয়ে দেয় এবং ডংকে ধমক দিয়ে বলে সে যেন এখনই ইসোকে ছেড়ে দেয়। তবে ডং তার কথা ইগনোর করে ইসোকে মারতে চাইলে জেমিন এগিয়ে এসে ইসোকে কোলে তুলে নেয়। তারপর ডং সহ তার সমস্ত গুন্ডাদের বেধড়ক মারধর করে ইসোকে নিয়ে নিজের বেডরুমে চলে আসে। তবে ইতিমধ্যেই ইসো নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর ইসোর জ্ঞান ফিরলে সে নিজের পরনে একটা নতুন পোশাক দেখতে পায়, তাই সে রেগে গিয়ে জেমিনকে বলে, আমার ড্রেস চেঞ্জ করার অনুমতি তোমাকে কে দিয়েছে? এটা শুনে জেমিন তাকে বলে, চিন্তা করো না, তোমার ড্রেসটা আমি এক মহিলা সার্ভেন্টকে দিয়ে চেঞ্জ করিয়েছি। ইসো বুঝতে পারে সে জেমিনকে যতটা খারাপ মনে করে বাস্তবে সে ততটাও খারাপ নয়, তাই সে তাকে নরম গলায় অনুরোধ করে বলে, দয়া করে আমার পা থেকে এই ডিভাইসটা খুলে দাও, এটা আমার একদমই পছন্দ নয়। দেখা যায় তার কথা মতোই জেমিন তার পা থেকে ওই ডিভাইসটা খুলে নেয়, যার ফলে ইসো মন থেকে বেশ খুশি হয়। কিন্তু পরক্ষণেই জেমিন ওই ডিভাইসটা তার হাতে পরিয়ে দেয় এবং শান্তভাবে তাকে বলে, চিন্তা করো না, এটা কোনো বোম নয়, তাই ব্লাস্ট হওয়ারও কোনো ভয় নেই, এটা সামান্য একটা ট্র্যাকার, আর এটা আমি তোমাকে পরিয়েছি যাতে তোমার লাইভ লোকেশন সম্পর্কে জানতে পারি, কারণ ডং যে কোনো মুহূর্তে তোমাকে কিডন্যাপ করে অন্য কোথাও নিয়ে যেতে পারে। তার এইসব কথা শুনে ইসো ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে শুরু করে। এরপর জেমিন যখন তার মাথার সেই ক্ষতস্থানটাতে একা একাই ওষুধ লাগাচ্ছিল তখন ইসো এগিয়ে এসে তাকে সাহায্য করে। এটা দেখে জেমিন বেশ অবাক হয়, কারণ সে কখনোই ভাবতে পারেনি যে ইসো তার এতটা কেয়ার করে। জেমিনের মুখের এমন অদ্ভুত এক্সপ্রেশন দেখে ইসো তাকে বলে, এতে অবাক হওয়ার কিছুই নেই, একজন ডাক্তার হিসাবে এটা আমার কর্তব্য। পরের সিনে দেখা যায় জেমিন যখন ইসোর সঙ্গে পুল খেলছিল ঠিক তখনই ডং একটা মেয়েকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আসলে তার উদ্দেশ্য ছিল জেমিনকে ওই মেয়েটির সৌন্দর্যের লোভ দেখিয়ে ইসোকে নিজের সঙ্গে নিয়ে যাওয়া। দেখা যায় ডংয়ের কথা মতোই মেয়েটি জেমিনকে সিডিউস করার জন্য ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করে, আর এটা দেখে ইসো ভেতরে ভেতরে বেশ জেলাস ফিল করে এবং শেষমেশ মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ঠিক এই সময় জেমিন পেছন থেকে তাকে টেনে ধরে তারপর তার হাতে ধরে পুল খেলা শেখাতে শুরু করে। ইসো নিজেও এই মুহূর্তটা খুব গভীরভাবে অনুভব করছিল। এভাবেই তারা যখন একসঙ্গে সময় কাটাচ্ছিল ঠিক তখনই তাদের গ্যাংয়ের আসল লিডার সেখানে এসে
উপস্থিত হয়। ইসো ওই গ্যাং লিডারকে দেখা মাত্রই তার পুরানো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। জানা যায় ওই গ্যাং লিডার অতীতে ইসোর মাকে হত্যা করেছিল। গ্যাং লিডার ইসোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে দেখার পর বলে, আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি আগেও কোথাও দেখেছি। এটা শুনে ইসো বেশ ঘাবড়ে যায় এবং ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে পালিয়ে আসে। ইসো চলে গেলে গ্যাং লিডার ডং এবং জেমিনকে ধমক দিয়ে বলে, তোমরা দুজনেই আমাদের গ্রুপের সবথেকে দক্ষ সদস্য, তাই সামান্য একটা মেয়েকে নিয়ে নিজেদের মধ্যে লড়াই করা বন্ধ করো। এটা বলেই ওই গ্যাং লিডার সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়, দেখা যায় ওয়াশরুম থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই ডং ইসোকে জোর করে অন্য একটা রুমে নিয়ে যায় এবং তারপর তার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য জোর করতে শুরু করে। এদিকে আবার ডং এর হায়ার করা সেই মেয়েটি জেমিনকে ড্রাগের নেশায় আসক্ত করে তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতে থাকে। সিন ইসোর কাছে আসলে দেখা যায় সে ডং এর হাত থেকে বাঁচার জন্য তাকে বলে, তুমি যদি আমাকে যেতে দাও তাহলে আমি তোমার হারিয়ে যাওয়া সেই পেনড্রাইভটা ফিরিয়ে দিতে পারি। পেনড্রাইভের কথা শোনা মাত্রই ডং তার শর্তে রাজি হয়ে যায়। এরপর ইসো পেনড্রাইভ নেওয়ার জন্য জেমিনের রুমে আসলে জেমিন নেশাগ্রস্ত অবস্থায় তাকে জড়িয়ে ধরে। তখনই ইসোর চোখ পড়ে রুমে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির ওপর। মেয়েটিকে দেখা মাত্রই সে বুঝে যায় মেয়েটির কোনো খারাপ মতলব রয়েছে, তাই সে মেয়েটিকে তৎক্ষণাৎ সেখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটি চলে গেলে ইসো জেমিনকে খাটে বসানোর জন্য নিয়ে যায়। তবে জেমিন ড্রাগসের নেশায় আসক্ত থাকায় ইসোকে বিছানার উপর ফেলে তার সঙ্গে রোমান্স করতে শুরু করে। প্রথমের দিকে ইসো তাকে বাধা দিলেও পরক্ষণে সে নিজেও তার সঙ্গে রোমান্সে জড়িয়ে পড়ে। পরের দিন সকালে ডং ইসোকে নিয়ে তাদের গ্যাং লিডারের কাছে আসে। গ্যাং লিডার ইসোকে ওই চিপটা ফিরিয়ে দিতে বলে। অন্যদিকে জেমিনের জ্ঞান ফিরলে সে দেখে ইসো তার রুমে নেই, তাই সে তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে তাকে খোঁজার জন্য দ্রুত জামা প্যান্ট পরে বাইরে চলে আসে। তবে বাইরে এসে সে দেখে ইসো তাদের গ্যাং লিডারের সামনে দাঁড়িয়ে আছে। এদিকে ডং তাকে দেখা মাত্রই বলে, এই মেয়েটি আমাদেরকে তোর ব্যাপারে সবকিছুই বলে দিয়েছে, আমরা ভালোভাবেই জানি ওই চিপটা তুই চুরি করেছিস। কথাটা শোনা মাত্রই জেমিনের অনেক মন খারাপ হয়, কারণ সে কখনোই ভাবতে পারেনি যে ইসো তাকে এইভাবে ঠকাবে। তবে ঠিক এই সময়ে ইসো ডংকে বলে, আমি তোমার কথা মতো সমস্ত কাজ করে দিয়েছি, তাই দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। কথাটা শোনা মাত্রই সেখানে উপস্থিত সবাই বেশ অবাক হয়ে যায় এবং ডং নিজেও ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায়। ইসো তাকে বলে, তুমিই তো আমাকে বলেছিলে আমি যদি এই চিপটা জেমিনের রুমে রেখে তাকে চুরির অপবাদে ফাঁসাতে পারি তাহলে তুমি আমাকে যেতে দেবে। অর্থাৎ ইসো জেমিনকে বাঁচানোর জন্য ডংকেই সবার সামনে ফাঁসিয়ে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে ডং প্রচন্ড রেগে যায়। সে একটা ছুরি নিয়ে ইসোকে মারার জন্য এগিয়ে আসে। তবে তার আগেই জেমিন এসে ওই ছুরিটা ধরে নেয়। সে বলে, ইসো যেহেতু আমার ওপর মিথ্যে অপবাদ দিয়েছে তাই আমি নিজে তাকে শাস্তি দেব। এটা বলেই সে ইসোকে কাঁধে তুলে রুমে নিয়ে আসে। তারপর তাকে বিছানার উপর শুইয়ে দিয়ে বলে, তোমার অ্যাক্টিংটা দারুণ ছিল। অ্যাক্টিং এর প্রশংসা করার জন্য ইসো তাকে ধন্যবাদ জানায়। জেমিন খুশি হয়ে বলে, কাল সকালে তুমি তৈরি থেকো, আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব। কথাটা শুনে ইসো তাকে বলে, আমি চলে গেলে তুমি তো এই নরপিশাচদের মাঝে সম্পূর্ণ একা হয়ে পড়বে। জেমিন তার কথায় কিছুটা অবাক হয়ে বলে, ব্যাপার কি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? সত্যি বলো, তুমি কি আমাকে পছন্দ করো? ইসো তার প্রশ্নের কোনো উত্তর না দিলে জেমিন তাকে বলে, দেখো আমি একজন ড্রাগ ডিলার আর তুমি একজন ডাক্তার, তাই আর যাই হোক আমাদের একসঙ্গে থাকা কখনোই সম্ভব নয়। কথাটা শোনা মাত্রই ইসো মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কারণ এতদিন ধরে তার সঙ্গে থাকতে থাকতে সে তাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সকালে ওই গ্যাং লিডারের আমন্ত্রণে জেমিন তার সঙ্গে ড্রিঙ্কস করার জন্য একটা বারে চলে আসে। আর সেখানেই সে গ্যাং লিডারের কাছ থেকে জানতে পারে ডং ইসোকে জোর করে তুলে নিয়ে গেছে। কথাটা শোনা মাত্রই জেমিন ইসোকে বাঁচানোর জন্য চলে আসতে চাইলে ওই গ্যাং লিডার তাকে বলে, তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট, আমরা না ওই মেয়েটা? জেমিন ঠান্ডা মাথায় বলে, অবশ্যই আপনারা। আসলে সে ভালোভাবেই জানতো ইসোকে বেছে নেওয়ার অর্থ হলো তার জীবন ঝুঁকিতে ফেলা, তাই সে এমন একটা কঠিন মুহূর্তেও খুব শান্ত থাকে। কিছুক্ষণ পর ওই গ্যাং লিডার চলে গেলেই জেমিন তাড়াহুড়ো করে ইসোকে বাঁচানোর জন্য ওই জায়গাতে চলে আসে। তবে সে ডং এর রুমে ঢুকে দেখে ডং চোখে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে। আসলে ইসো চালাকি করে তার মাথায় থাকা সেই ক্লিপটা দিয়ে ডং এর চোখে আঘাত করে সেখান থেকে পালিয়ে গেছে। এমনকি সে যাওয়ার সময় নিজের সঙ্গে করে ডং এর বন্দুকটাও নিয়ে গেছে। ব্যাপারটা জানা মাত্রই জেমিন বুঝতে পারে ইসো বিপদে রয়েছে, কারণ ডং এর গুন্ডারা যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে। তাই সে সাথে সাথেই তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে ইসো গুন্ডাদের হাত থেকে পালিয়ে কোনো রকমে একটা পাথরের ওপরে এসে দাঁড়ায়। জেমিন তাকে দেখা মাত্রই চিৎকার করে বলে, ওখান থেকে পড়ে গেলে তুমি অনেক আঘাত পাবে, তাই যত দ্রুত সম্ভব ওখান থেকে নেমে এসো। তবে অদ্ভুতভাবেই দেখা যায় ইসো তার দিকে বন্দুক তাক করে বলে, তুমি একজন স্বার্থপর মানুষ, আর তাছাড়া আমি ভালোভাবেই জানি তুমিও ওদের সঙ্গেই জড়িত রয়েছো, তা না হলে অনেক আগেই তুমি আমাকে বাঁচাতে আসতে। কথাটা শেষ করেই সে তার হাতে থাকা বন্দুক দিয়ে জেমিনকে গুলি করে এবং তারপর নিজেও ওই পাথরের ওপর থেকে নিচে লাফ দেয়। এখান থেকে সিন শিফট হয় আর দেখা যায় ইসো বর্তমানে হসপিটালে রয়েছে। তার জ্ঞান ফিরলে এক নার্স তাকে জানায়, তুমি পাথর থেকে ঝাঁপ দেওয়ার পর নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলে,
আর ওই সময়ে এক ব্যক্তি তোমাকে উদ্ধার করে আমাদের হসপিটালে ভর্তি করিয়েছে। সবকিছু শোনার পর ইসো ধীরে ধীরে নিজের কেবিন থেকে বাইরে আসলে দেখে হসপিটালের মেঝেতে এক নার্স অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সাথে সাথেই ইসো বুঝে যায় এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে। তাই সে তাড়াতাড়ি করে একটা কেবিনের দরজা খুলে সেখানে লুকিয়ে পড়ে। দেখা যায় ঠিক এই সময়ে ওই গুন্ডারাও তাকে খুঁজতে খুঁজতে হসপিটালে চলে আসে। তারা তন্ন তন্ন করে হসপিটালের প্রত্যেকটা রুম সার্চ করতে শুরু করে। এর মধ্যেই ইসো তার সামনে একজন পুলিশ অফিসারকে দেখতে পায়। সে এক মুহূর্তও দেরি না করে ওই অফিসারকে ডেকে তার কাছে হেল্প চায়। অফিসারটি তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমার সঙ্গে চলো, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা বলার পরেই ওই পুলিশ অফিসার যখন ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, তখনই ইসোর নজর পড়ে পুলিশ অফিসারের ঘাড়ে থাকা একটা ট্যাটুর ওপর। ট্যাটুটা দেখা মাত্রই ইসো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ ওই ট্যাটুটা ছিল সেই গ্যাংয়ের সদস্যদের একটা ইউনিক লোগো। ইসো ব্যাপারটা বুঝতে পেরে সেখান থেকে পালাতে গেলে ওই অফিসার তার গলা চেপে ধরে, যার ফলে ইসো ঠিক করে শ্বাস নিতেও পারছিল না। তবে ঠিক এই সময়ে পেছন থেকে কেউ একজন ওই অফিসারের মাথায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। দেখা যায় ওই ব্যক্তিটি আর অন্য কেউ নয়, সে হলো আমাদের গল্পের নায়ক জেমিন। এদিকে গুলির শব্দ শুনে ইসো যখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিল, তখনই জেমিন এগিয়ে এসে তাকে ধরে নেয়। কিছুক্ষণ পর ইসোর জ্ঞান ফিরলে সে তার সামনে জেমিনকে দেখতে পায়। তবে সে তাকে ইগনোর করে চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। সাথে সাথেই পেছন থেকে জেমিন এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে সাবধান করে বলে, তুমি এখান থেকে বাইরে বেরোলে ওই গুন্ডারা তোমাকে মেরে ফেলবে, তাই এখন শান্ত হয়ে এখানেই বসো, সময় হলে আমি নিজেই তোমাকে বাড়ি পৌঁছে দেব। এটা শুনে ইসো বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি আমাকে ঠকিয়েছো। জেমিন বলে, আমি তোমাকে কখনোই ঠকাইনি, তবে তা সত্ত্বেও তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে আমি কথা দিচ্ছি, এখান থেকে বেরোনোর পর তুমি আমার এই মুখটা আর কখনোই দেখতে পাবে না। এটা বলেই সে ইসোকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সামনের একটা পুলিশ স্টেশনে নিয়ে আসে। তবে ইসো গাড়ি থেকে নামতেই জেমিন তার ফোনে একটা মেসেজ দেখতে পায়। সাথে সাথেই সে দৌড়ে এসে ইসোর হাত ধরে তাকে থামিয়ে নেয় এবং তাকে দেওয়ালে চেতানো তাদের ছবিগুলো দেখিয়ে বলে, ওই পুলিশ অফিসারকে হত্যা করার অপরাধে আমরা এখন আইনের চোখে ওয়ান্টেড লিস্টে রয়েছি, তাই পুলিশ যে কোনো মুহূর্তে আমাদের গ্রেপ্তার করতে পারে। এটা বলেই সে ইসোকে নিয়ে পালাতে গেলে এক পুলিশ অফিসার তাদেরকে চিনতে পেরে ধাওয়া করতে শুরু করে। ইসো এবং জেমিন কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসলেও জেমিনের পেটে একটা গুলি লাগার কারণে সে ঠিক করে হাঁটতে পারছিল না। ইসো এটা বুঝতে পেরে দ্রুত তাকে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে। তারপর সে তার ক্ষতস্থানটা ভালোভাবে চেক করে বলে, তোমার তো প্রচন্ড ব্লিডিং হচ্ছে, এখনই যদি এই গুলিটা বের না করা হয় তাহলে তোমার ইনফেকশন হতে পারে। এটা বলেই ইসো তার ফার্স্ট এড বক্স বের করে জেমিনকে বলে, আমি একজন ডাক্তার, তাই এখন আমি তোমার চিকিৎসা করব। এরপর সে জেমিনের মুখে একটা কাপড় গুঁজে তার শরীর থেকে গুলি বের করার চেষ্টা করে। তবে জেমিন সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে হঠাৎ করেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে ইসো প্রচন্ড ঘাবড়ে যায়। সে কাঁদতে কাঁদতে জেমিনের গালে হাত দিয়ে বলে, দয়া করে একবার আমার দিকে তাকাও, তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না, কারণ আমি এখনো তোমাকে আমার মনের কথা বলতে পারিনি। দেখা যায় এটা বলা মাত্রই জেমিন তার দিকে চোখ মেলে তাকায় এবং তার হাত ধরে বলে, তুমি এখন আমায় সব কথা বলতে পারো। তবে ইসো তার কথা শুনে প্রচন্ড লজ্জা পায় এবং চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। সিন শিফট হয়। দেখা যায় পরের দিন সকালে ওই গুন্ডাদের লিডার তার লোকজনদের নিয়ে সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে ইসো এবং জেমিন রয়েছে। গুন্ডারা বন্দুক হাতে তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। এদিকে জেমিন তার সদ্য অপারেশন হওয়া ক্ষতটাতে প্রচন্ড ব্যথা অনুভব করছিল। তখনই ইসো স্নান করে বাইরে এসে জেমিনের মাথায় হাত রেখে বলে, উঠে বসো, আমি তোমার ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। সে ধীরে ধীরে তার ড্রেসটা চেঞ্জ করতে শুরু করে। জেমিন ইসোকে নিজের এতটা কাছে আসতে দেখে কন্ট্রোল হারিয়ে ফেলে। সে তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তবে তার এমন আচরণের কারণে ইসো প্রচন্ড লজ্জা পায় এবং কোনো কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। এই মুহূর্তে জেমিন হঠাৎ করেই পেছন থেকে তার হাতটা টেনে ধরে এবং তাকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ইগনোর করছো? দেখা যায় কথাটা বলার সাথে সাথেই তাদের বাড়ির মধ্য থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। জেমিন বুঝে যায় গুন্ডারা তাদেরকে খুঁজতে খুঁজতে ওই জায়গাতেও চলে এসেছে। তাই সে সাথে সাথেই ইসোকে নিয়ে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তবে জেমিন ভালোভাবেই জানতো যে সে বেশিক্ষণ এইভাবে লুকিয়ে থাকলে ওই গুন্ডাদের হাতে ধরা পড়ে যাবে। তাই সে ইসোর হাতে একটা চিপ দিয়ে বলে, যাই হয়ে যাক না কেন তুমি কোনোভাবেই এই আলমারি থেকে বাইরে আসবে না। এটা বলেই সে আলমারি থেকে বাইরে এসে তার কাছে থাকা বন্দুক দিয়ে মুহূর্তের মধ্যেই সমস্ত গুন্ডাদের মেরে ফেলে। তবে শেষ দুজনকে মারার আগেই তার বন্দুকে গুলি শেষ হয়ে যায়। ফলে তার দুর্বলতার সুযোগ নিয়ে ওই গুন্ডাদের বস তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, সত্যি করে বল, ওই চিপটা তুই কোথায় লুকিয়ে রেখেছিস? তা না হলে আমি তোকে মেরে ফেলবো। কথাটা শোনা মাত্রই ইসো চিপ হাতে আলমারি থেকে বাইরে এসে বলে, চিপটা আমার কাছে রয়েছে। সাথে সাথেই ওই গ্যাং লিডার তার কাছ থেকে চিপটা নেওয়ার জন্য এগিয়ে আসলে
ইসো বুদ্ধি করে সেটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এটা দেখে বসসহ সমস্ত গুন্ডারা ওই জানালার দিকে দৌড়ে গেলে ইসো জেমিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পর ইসো তার ক্ষতস্থানটা চেপে ধরে মাটিতে বসে পড়ে। সে জেমিনকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি সাহায্যের জন্য কাউকে ডেকে আনছি। দেখা যায় ইসো সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই জেমিন অত্যাধিক রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় বর্তমানে জেমিনকে সেই গ্যাং লিডার এবং তার লোকেরা ধরে এনেছে। তারা ইসোকে সাহায্য করার অপরাধে জেমিনকে প্রচুর মারধর করে। তবে কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় এই ঘটনাটি ছিল একটা কাল্পনিক ঘটনা, কারণ বর্তমানে জেমিন ইসোর সঙ্গে রয়েছে আর সে এই দৃশ্যগুলি শুধুমাত্র কল্পনা করছিল। জেমিনের জ্ঞান ফিরলে সে ইসোকে বলে, তুমি আমার জন্য এত রিস্ক কেন নিচ্ছ? আমি একজন ড্রাগ ডিলার, তাই আমার জন্য মনের ভেতরে কোনো অনুভূতি রেখো না, তা না হলে ভবিষ্যতে তুমিই সমস্যায় পড়বে। তার এইসব কথা শুনে ইসো রাগ করে চলে যেতে গেলে জেমিন তাকে জাপটে ধরে একটা দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে কিস করতে শুরু করে। দেখা যায় ইসো প্রথম দিকে তার এমন আচরণে কিছুটা ইরিটেট হলেও পরক্ষণে সে নিজেও তার সঙ্গে রোমান্সে মেতে ওঠে। সবশেষে ইসো জেমিনকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তবে তোমার সঙ্গে থাকতে চাই না, কারণ তুমি একজন ড্রাগ ডিলার। এটা শুনে জেমিন ভেতরে ভেতরে বেশ কষ্ট পায়। তবে সে কোনো কিছু বলার আগেই সেখানে ওই গুন্ডারা চলে আসে, তাই তারা কোনো রকমে সেখান থেকে পালাতে শুরু করে। তবে ওই গুন্ডারাও এত সহজে তাদের পিছু ছাড়ে না। তারা তাদের তাড়া করতে করতে বিশাল এক পাথরের স্তূপের কাছে নিয়ে আসে, যেখান থেকে নিচে পড়া মানে মৃত্যু অনিবার্য। দেখা যায় ওই জায়গা থেকে পালানোর কোনো রাস্তা না থাকায় ইসো এবং জেমিন সেখানেই ফেঁসে যায়। আর এই সুযোগেই ওই গুন্ডারা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। জেমিন নিরুপায় হয়ে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে তার ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের কারণে সে কোনোভাবেই তাদের সঙ্গে পেরে ওঠে না। গ্যাং লিডার তার ওই দুর্বলতার সুযোগ নিয়ে তার ক্ষতস্থানে খুব খারাপভাবে আঘাত করে। তারপর ইসোকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি। কিছু বছর আগে আমি যেই বৃদ্ধা মহিলাকে হত্যা করেছিলাম, তুমি তারই মেয়ে। এটা শুনে ইসোর প্রচন্ড রাগ হয়। সে চিৎকার করে ওই গ্যাং লিডারকে জিজ্ঞাসা করে, তুমি আমার মাকে কেন মেরেছিলে? তবে গ্যাং লিডার তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে জেমিনকে বলে, তুই যদি এখনই ওই চিপ সম্পর্কে আমাকে না বলিস, তাহলে আমি এই মেয়েটাকে এখান থেকে নিচে ফেলে দেব। এটা শুনে জেমিন ওই গ্যাং লিডারকে তার কাছে ডাকে। গ্যাং লিডার মনে করে জেমিন হয়তো তাকে চিপ সম্পর্কে বলতে চায়, তাই সে তার কাছে আসলে জেমিন সুযোগ বুঝে তার মুখে সজোরে আঘাত করে, যার ফলে ওই গ্যাং লিডার রেগে গিয়ে জেমিনকে গুলি করতে গেলে ইসো পেছন থেকে তাকেই গুলি করে দেয়। গুলি করার পর ইসো প্রচন্ড প্যানিক হয়ে পড়ে। জেমিন ইসোকে প্যানিক হতে দেখে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি যা করেছো ভালোর জন্যই করেছো, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, না হলে ওই গুন্ডারা তোমাকে পুনরায় ধরে ফেলবে। তবে ইসো কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চায় না, কারণ সে তাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখনই ওই গ্যাং লিডার আবারও উঠে দাঁড়ায় এবং ইসোর দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে দেয়। জেমিন ব্যাপারটা বুঝতে পেরে ইসোকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, যার ফলে ওই গুলিটা তার বুকে এসে লাগে। আর মুহূর্তের মধ্যেই জেমিন সেখানেই অচেতন হয়ে পড়ে। সিন শিফট হয়। দেখা যায় ইসো বর্তমানে তার হসপিটালেই ভর্তি রয়েছে। জ্ঞান ফিরলে তার এক পুরানো কলিগ তাকে জানায়, ভয় পেও না, ওই দিন সমস্ত গুন্ডারা ওখানেই মারা গিয়েছিল। এটা শুনে ইসো ভেতরে ভেতরে আরো ভেঙে পড়ে, কারণ সে জেমিনকে ভালোবেসে ফেলেছিল। এখান থেকে সিন অতীতে ফিরলে দেখা যায় ওই গ্যাং লিডার জেমিনকে গুলি করার পর যখন ইসোকে মারতেই যাচ্ছিল, তখন জেমিন ইসোকে বাঁচানোর জন্য ওই গ্যাং লিডারকে সঙ্গে নিয়ে পাথরের ওপর থেকে নিচে ঝাঁপ দেয়, যার ফলে তারা দুজনেই ঘটনাস্থলে মারা যায়। ইসো তার অতীতের এইসব কথা মনে করে প্রচন্ড আপসেট হয়ে পড়ে। তবে তা সত্ত্বেও সে নিজের মন শক্ত করে তার সিনিয়র ডাক্তারের সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে কেউ একজন ওই সিনিয়র ডাক্তারের ছবি দেখিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব একে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। সিন ইসোর কাছে আসলে দেখা যায় সে যখন সিনিয়র ডাক্তারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন হঠাৎ করেই এক অচেনা ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। ইসো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে ওই ব্যক্তির হাতে সেই কুখ্যাত গ্যাংয়ের ট্যাটু আঁকা রয়েছে। তাই সে কিছু একটা সন্দেহ করে দ্রুত তার সিনিয়রের রুমে চলে আসে। আর সেখানে গিয়ে সে দেখে ইতিমধ্যেই কেউ একজন তার সিনিয়রকে হত্যা করেছে। তাই সে ভয়ে চিৎকার করে হসপিটালের বাকি স্টাফদের ডাকতে শুরু করে। তবে ঠিক তখনই পেছন থেকে এক মাস্ক পরা ব্যক্তি এসে তার মুখটা চেপে ধরে এবং তাকে ধমক দিয়ে বলে, সে যদি আর একবারও চিৎকার করে তাহলে সে তাকে এখনই মেরে ফেলবে। এটা শুনে ইসো ভয় পেয়ে একদমই চুপ হয়ে যায়। আর এখানেই জানা যায় ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, সে হলো আমাদের গল্পের নায়ক জেমিন। পরের দিন সকালে ওই সিনিয়র ডাক্তারের শেষকৃত্যের সময় সবাই বলা বলি করছিল তিনি হয়তো সুসাইড করেছেন। তবে ইসো ভালোভাবেই জানতো তিনি সুসাইড করেননি, তাকে প্ল্যান করে হত্যা করা হয়েছে। এই সময় ইসোর কলিগ যাও তাকে একটা ফোন দিয়ে বলে,
এটা মনে হয় তোমার ফোন। আমি এটা সিনিয়র ডাক্তারের রুমের ভেতর থেকে পেয়েছি। সে সাথে সাথেই ফোনটা হাতে নিয়ে বুঝতে পারে এই ফোনটা হলো সেই ব্যক্তির যে সিনিয়র ডাক্তারকে হত্যা করেছে। ইসো তার কল লিস্ট চেক করে জানতে পারে এই ব্যক্তি শেষবার সংগ্রামের কোনো এক ব্যক্তিকে ফোন করেছিল। সাথে সাথেই তার মনে পড়ে সংগ্রামের এই ব্যক্তির সঙ্গে তার সিনিয়র কিছুদিন আগেই একটা ডিল সাইন করেছিল, তবে পরবর্তী সময়ে কোনো একটা সমস্যার কারণে তিনি ওই ডিলটা ক্যান্সেল করে দিয়েছিলেন। ইসো এই ঘটনা সম্পর্কে আরো তথ্য সংগ্রহের জন্য সাথে সাথেই ওই ফোন দিয়ে সংকে কল করে, তবে ঠিক তখনই সং নিজেই ওই সিনিয়র ডাক্তারের শেষকৃত্যে এসে উপস্থিত হয়। ইসো তাকে দেখা মাত্রই সম্পূর্ণ চমকে যায়, কারণ সংকে দেখতে হুবহু জেমিনের মতোই। সে দৌড়ে তার কাছে গিয়ে তাকে জেমিন বলে ডাকতে শুরু করে, তবে সং ভারী কণ্ঠে তাকে বলে আপনি ভুল করছেন, আমার নাম সং। এটা বলেই সে তার লোকজনদের নিয়ে সেখান থেকে চলে যায়। আর ইসো একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবতে থাকে আমি ভালোভাবেই জানি তুমি জেমিন। এরপর রাতের বেলায় সং যখন তার গার্লফ্রেন্ডদের নিয়ে পার্টি করছিল, ঠিক তখনই তার এক কর্মী এসে তাকে জানায় ডক্টর ইসো আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সং তাকে ভেতরে পাঠানোর অনুমতি দেয়। ইসো ভেতরে এসে সংকে জিজ্ঞাসা করে তুমি কি কিছুদিন আগে শহরে গিয়েছিলে? সং বলে কেন, এটা জেনে তোমার কি হবে? ইসো বলে আসলে কিছুদিন আগেই তোমার মতো একজন ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল, তার নাম হলো জেমিন, সে শহরে থাকতো। এটা বলেই ইসো হাতে দুটো মদের গ্লাস নিয়ে সঙের কাছে চলে আসে এবং সংকে সেটা দেওয়ার বাহানা করে তার জামাতে ঢেলে দেয়। এরপর সে ওটা মোছার অভিনয় করতে করতে সঙের জামা খুলতে শুরু করে। আসলে তার উদ্দেশ্য হলো সঙের জামা খুলে তার বুকে কোনো গুলির চিহ্ন আছে কিনা সেটা যাচাই করা, তবে সং তার উদ্দেশ্য সম্পর্কে আগেই জেনে গিয়েছিল। তাই সে ইসোকে সঙ্গে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেয় এবং তাকে জাপটে ধরে বলে আমি তোমার সঙ্গে নাইট স্পেন্ড করতে চাই। ইসো এটা শুনে প্রথমে কিছুটা অবাক হয়, কিন্তু পরক্ষণেই সে সংকে বলে আমি বডি চেক না করে কারো সঙ্গে নাইট স্পেন্ড করি না। সং এটা শুনে মৃদু একটা হাসি দেয় আর ইসো ধীরে ধীরে তার জামার বুতাম খুলে বুকে কোনো গুলির চিহ্ন আছে কিনা সেটা দেখার চেষ্টা করে, তবে বেশ কিছুক্ষণ দেখার পরেও সে তার বুকে কোনো চিহ্নই খুঁজে পায় না। তাই সে ভালোভাবেই বুঝে যায় এটা জেমিন নয়। এই সময়ে সং তাকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে রাত কাটানোর জন্য কত টাকা দিতে হবে? কথাটা শুনে ইসোর প্রচন্ড খারাপ লাগে এবং সে মনে মনে ভাবতে থাকে আর যাই হোক এই ব্যক্তি কখনোই জেমিন হতে পারে না, কারণ জেমিন কখনোই আমাকে নিয়ে এমন কুমন্তব্য করবে না। এইসব চিন্তা ভাবনা করে ইসো সুইমিং পুল থেকে উঠে আসতেই সঙের হবু স্ত্রী এসে তাকে সজোরে একটা চড় মারে এবং তারপর দুজন লড়াই করতে করতে সুইমিং পুলে পড়ে যায়। সাথে সাথেই সং সুইমিং পুলে ঝাঁপ দিয়ে কোনো রকমে তাদের দুজনকে ওপরে তুলে আনে। ওপরে এসে ইসো লক্ষ্য করে সং তার হবু স্ত্রীর শরীর মুছিয়ে দিচ্ছে, যার ফলে ইসো জেমিনের সঙ্গে কাটানো সেই পুরানো দিনগুলোর কথা মনে করে বেশ ইমোশনাল হয়ে পড়ে। সিন শিফট হয়, দেখা যায় পরের দিন সকালে সং এবং ইসো তাদের কোম্পানির কোলাবরেশনের জন্য একটা মিটিং এ আসে। মিটিং চলাকালীন ইসোর পেনটা নিচে পড়ে গেলে সং এবং ইসো দুজনেই সেটা তোলার জন্য নিচু হয়, তবে ইসো সংকে ইগনোর করে পেনটা নিজেই তুলে নেয়, যার ফলে সঙ্গের ব্যাপারটা বেশ খারাপ লাগে। দেখা যায় এই সময় ইসোর হসপিটালের সেই কলিগ যাও এসে তাকে একসঙ্গে লাঞ্চ করার ইনভাইট করে। ইসো হাসি মুখে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এইভাবে তাদেরকে একসঙ্গে যেতে দেখে সং ভেতরে ভেতরে বেশ জেলাস ফিল করে, তাই সে তাদেরকে বলে আজ আমিও তোমাদের সঙ্গেই লাঞ্চ করব। এটা বলেই সেও তাদের সঙ্গে লাঞ্চ করতে চলে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো লাঞ্চ করার সময় তারা কেউ কারোর সঙ্গে কথা বলছিল না, তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে সং এবং যাও একে অপরকে ঢেস মেরে কথা বলতে শুরু করে, যা ইসোর মোটেই পছন্দ হচ্ছিল না। তাই সে মন খারাপ করে সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন ইসো সিনিয়র ডাক্তারের কেবিন থেকে পাওয়া সেই ফোনটা চেক করলে সেখানে ওয়্যার হাউসের কিছু ছবি দেখতে পায়। তাই সে এক মুহূর্ত দেরি না করে ঘটনার কিছু প্রমাণ জোগাড় করার জন্য একাই ওয়্যার হাউসে চলে আসে। তবে ঠিক এই সময়ে এক গার্ড সন্দেহজনকভাবে জায়গাটা চেক করতে আসলে ইসো ভয় পেয়ে সেখানেই লুকিয়ে পড়ে। গার্ডটি যখন ইসোকে প্রায় ধরেই ফেলছিল, ঠিক এমন সময় সং এসে তার মুখটা আড়াল করে কিস করতে শুরু করে, যাতে ওই গার্ড তাদেরকে দেখে মনে করে তারা রোমান্স করছে। দেখা যায় সঙের তৈরি করা এই প্ল্যানটা খুব ভালোভাবেই কাজ করে, অর্থাৎ ওই গার্ড তাদেরকে রোমান্স করতে দেখে মাথা নত করে সেখান থেকে চলে যায়। গার্ড চলে যাওয়ার সাথে সাথেই ইসো সেখান থেকে চলে যেতে শুরু করে, তবে সং তার হাত ধরে তাকে আটকে নেয়। সঙের গলার আওয়াজ শুনে ইসো বুঝে যায় সং হলো সেই ছেলেটাই যে সেদিন সিনিয়র ডাক্তারের রুমের ভেতরে তাকে মেরে ফেলার ধমক দিয়েছিল। ব্যাপারটা বুঝতে পেরেই সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে, তবে বাইরে আসতেই দুজন গুন্ডা তাকে কিডন্যাপ করার জন্য ঘিরে ধরে। এই সময় সেখানে সং হিরোর মতো এন্ট্রি মেরে তাকে বাঁচিয়ে নেয়। তারপর তাকে নিজের গাড়িতে করে বাড়ির সামনে নিয়ে যায়। তবে ইসো গাড়ি থেকে না নেমে সংকে জিজ্ঞাসা করে তুমি আমার সিনিয়রকে কেন মারলে আর তোমার আসল পরিচয় কি? তার এইসব অদ্ভুত প্রশ্ন শুনে সং তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং তারপর বাড়ি ফিরে অ্যাসিস্ট্যান্টকে বলে ইসোর কাছে থাকা ওই ফোনটা তাড়াতাড়ি নষ্ট করার ব্যবস্থা করুন, তা না হলে আমরা সবাই ফেঁসে যাব। তার এমন কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যায় সেই হলো জেমিন, আর সে শুধুমাত্র ইসোর থেকে তার আসল পরিচয় লুকানোর জন্য এই সব কিছু করছে। অন্যদিকে হসপিটালের আরেক সিনিয়র ডাক্তার ইসোকে ডেকে অনেক কথা শোনায়। তিনি বলেন তোমার কাজের অবহেলার কারণে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আমাদের কাছে না এসে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, আর এর দায় তোমাকেই নিতে হবে। সত্যি বলতে ইসো এই ব্যাপারে কিছুই জানতো না, তবে তা সত্ত্বেও সে ওই সিনিয়র ডাক্তারকে আশ্বাস দিয়ে বলে আপনি চিন্তা করবেন
করবেন না, আমি খুব তাড়াতাড়ি ওই মেডিসিনটা ফিরিয়ে আনবো। অন্যদিকে দেখা যায় সঙের হবু স্ত্রী ঈশ্বর কলিগের সঙ্গে কথা বলছে। আসলে সে ইসোকে হসপিটাল থেকে বরখাস্ত করার জন্য তার কলিগকে টাকার লোভ দেখিয়ে ওই মেডিসিনগুলো অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। এদিকে ইসো ঘটনার সত্যতা যাচাই করার জন্য সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যায়। তবে সেখানে গিয়ে সে দেখে কেউ একজন আগে থেকেই সমস্ত ফুটেজ ডিলিট করে দিয়েছে। এই সময়ে ইসোর বান্ধবী তাকে প্ল্যান দিয়ে বলে, পার্কিং এ থাকা গাড়িগুলি চেক করলে আমরা কোনো না কোনো ক্লু পেতে পারি। দেখা যায় এরপর তারা দুজন প্ল্যান করে পার্কিং এ থাকা গার্ডদের চোখে ফাঁকি দিয়ে কোনো রকমে ভেতরে চলে আসে। তবে দুর্ভাগ্যবশত এক গার্ড ইসোকে দেখে ফেলে। ইসো তার হাত থেকে বাঁচার জন্য সামনে থাকা একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। তবে সে সাইডে তাকালে দেখতে পায় গাড়ির মধ্যে সং বসে আছে, অর্থাৎ এটা সঙের গাড়ি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইসো সংকে দেখে ভয় পাওয়ার বদলে তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার গাড়ির ডেস ক্যাম্পের ভিডিওটা চেক করতে পারি? এটা শুনে সং তাকে গাড়ি থেকে বের করে দেয়। এরপর রাতের বেলায় ইসোর কাছে একটা ভিডিও ফুটেজ আসে, যেটা দেখে ইসো বুঝতে পারে এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো সঙের হবু স্ত্রী তার এক কলিগের সঙ্গে হাত মিলিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। তাই ইসো পরের দিন সকালেই তার সঙ্গে দেখা করতে চলে আসে এবং তাকে ওই মেডিসিন পাচার করার ভিডিওটা দেখিয়ে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছুই জেনে গেছি। ভিডিওটা দেখা মাত্রই সঙের হবু স্ত্রী ঘাবড়ে গিয়ে ইসোর হাত থেকে ফোনটা কাড়াতে গেলে ইসো তৎক্ষণাৎ ফোনটা সরিয়ে নেয়। আর ঠিক এই সময়ে সেখানে সং এসে উপস্থিত হয়। তাকে দেখা মাত্রই তার হবু স্ত্রী ভালো সাজার নাটক করতে থাকে। আর এটা দেখে ইসো বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় সং এবং তার অ্যাসিস্ট্যান্ট যখন কথা বলছিল তখন তাদের কথোপকথন শুনে স্পষ্ট বোঝা যায় ইসোকে ওই ভিডিও ফুটেজটা সং নিজেই পাঠিয়েছে। আসলে সং ইসোকে সামনে থেকে ইগনোর করলেও পেছন থেকে সে সর্বদাই তার উপর নজর রাখে, যাতে কেউ কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে না পারে। সিন শিফট হয়। দেখা যায় যে ব্যক্তি সেদিন ইসোর সিনিয়রকে হত্যা করেছিল সে গুরুতর আহত অবস্থায় ইসোদের হসপিটালে এসেই ভর্তি হয়। ইসো লোকটির চিকিৎসা করতে আসলে তার হাতে থাকা ট্যাটু দেখে বেশ চমকে যায় এবং সাথে সাথেই তার মনে পড়ে এই লোকটিকেই সে সেদিন তার সিনিয়রের কেবিন থেকে বেরিয়ে আসতে দেখেছিল। তাই ইসো সাথে সাথেই সেখান থেকে বাইরে এসে পুলিশকে কল করতে শুরু করে। তবে তার আগেই ওই লোকটি ইসোর পেছনে এসে তার গলা চেপে ধরে। ইসো শত চেষ্টার পরেও কোনোভাবেই তার হাত থেকে নিজেকে ছাড়াতে পারে না। এভাবেই একটা পর্যায়ে ইসো যখন প্রায় মারাই যাচ্ছিল তখনই সং এসে ওই লোকটিকে লাথি মেরে সরিয়ে দেয় এবং ইসোকে কোনোভাবে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। লড়াই করার সময় সঙের পিঠেও ওই ব্যক্তিটি খারাপভাবে আঘাত করেছিল। তাই ইসো সঙের চিকিৎসা করার জন্য তাকে কেবিনে নিয়ে আসে। চিকিৎসা করতে করতে ইসো সংকে বলে, আমি তো তোমার কাছে সাহায্য চাইনি, তাহলে তুমি আমাকে সাহায্য করলে কেন? সং বলে, আমি একজন মানুষ, তাই মনুষ্যত্বের খাতিরে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি তাকে বাঁচাতে আসতাম। এটা শুনে ইসো একদমই চুপ হয়ে যায়, কারণ তার কোনো কিছুই বলার থাকে না। তবে ঠিক এই সময় সঙের ফোনে একটা মেসেজ আসে যেটাতে তাকে ক্লাবে যাওয়ার জন্য ইনভাইট করা হয়েছিল। পাশ থেকে ইসো ওই মেসেজটা নোটিস করে এবং সঙের উপর নজর রাখার জন্য সন্ধে হতেই তার বান্ধবীকে সঙ্গে নিয়ে ওই ক্লাবে পৌঁছে যায়। কিন্তু সং তাদেরকে আগেই দেখে ফেলে এবং এক ওয়েটারকে ডেকে তাদের জন্য ড্রাগস মেশানো ড্রিঙ্কস পাঠায়। ড্রিঙ্কসটা পান করা মাত্রই ইসো ধীরে ধীরে নিজের ওপর থেকে কন্ট্রোল হারাতে শুরু করে। তাই সং এগিয়ে এসে তাকে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে এসে ইসো ড্রাগসের নেশায় পাগলামি করতে শুরু করে। সে নিজে থেকেই তার জামা কাপড় খুলে সঙের সঙ্গে রোমান্স করতে চায়। তবে সং কোনোভাবেই তার এই দুর্বলতার সুযোগ নিতে চাইছিল না। তাই সে বারবার তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু একটা পর্যায়ে ইসো তাকে কিস করতে শুরু করে, যার ফলে সঙও আর কোনোভাবেই নিজেকে সামলাতে না পেরে ইসোর সঙ্গে রোমান্স করতে শুরু করে। বেশ কিছুক্ষণ রোমান্স করার পর সং রিয়েলাইজ করে তারা যেটা করছে সেটা ঠিক নয়। তাই সে দ্রুত ইসোর কাছ থেকে সরে আসে। পরের দিন সকালে ইসোর জ্ঞান ফিরলে সে সংকে বলে, আমি ভালোভাবেই জানি আগের দিন রাতে তুমি আমাকে ড্রাগস মেশানো ড্রিঙ্কস খাইয়েছিলে। এটা বলেই ইসো রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই সে কাউকে একটা দেখতে পেয়ে পুনরায় দৌড়ে এসে সঙের টেবিলের নিচে লুকিয়ে পড়ে। সং প্রথমে ব্যাপারটা দেখে কিছুই বুঝতে পারে না, কিন্তু পরক্ষণেই সে লক্ষ্য করে সেখানে তার হবু স্ত্রী জিন এসেছে। আর জিন যদি একবার ইসোকে তার বাড়িতে দেখে ফেলে তাহলে তাদের মধ্যে কুরুক্ষেত্র বেঁধে যাবে। জিন সংকে বলে, তুমি রেডি থেকো, আজ আমরা ওয়েডিং ড্রেস কিনতে যাব। সং তার কথায় সম্মতি জানালে জিন হাসি মুখে সেখান থেকে চলে যায়। সং ইসোকে হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে বাইরে বের হয়। গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই ইসোর ফোনটা বেজে ওঠে আর দেখা যায় আগের দিন রাত থেকেই ইসোর ফোনটা সঙের কাছেই রয়েছে। সং ফোনটা রিসিভ করলে ফোনের ওপার থেকে ইসোর বান্ধবী বলে ওঠে, আমি শুনলাম আগের দিন সারা রাত তুই সঙের সাথেই কাটিয়েছিস, সত্যি করে বল তোদের মধ্যে কি রোমান্স হয়েছে? কথাটা শুনে সং হাসতে শুরু করে আর ইসো লজ্জা পেয়ে তার হাত থেকে ফোনটা কাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে একটা পর্যায়ে সে সঙের হাত থেকে ফোনটা নিয়ে গাড়ি থেকে নেমে যেতে শুরু করে। তবে সং তার আগেই গাড়ির দরজাটা লক করে দেয়, যার ফলে ইসো আরো বিরক্ত হয়। এই সময় আবার ডক্টর জাও ইসোকে বাইরে থেকে দেখতে পেয়ে ডাকতে শুরু করে, যার ফলে সং বাধ্য হয়ে গাড়ির দরজাটা খুলে দেয় এবং সাথে সাথেই ইসো তার গাড়ি থেকে নেমে যায়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে গেলে জানা যায় এই সঙ্গই হলো আসলে জেমিন। সে বর্তমানে একটা নতুন
মিশনে রয়েছে, যেটা এতটাই ভয়ঙ্কর যে যেকোনো মুহূর্তে তার মৃত্যুও হতে পারে। তাই সে ইসোকে নিজের সঙ্গে জড়িয়ে কোনোভাবেই বিপদে ফেলতে চায় না, যে কারণেই সে তার সামনে এমন ছদ্মবেশ ধারণ করে রয়েছে। এদিকে সঙের হবু স্ত্রী জিন জেনে যায় আগের দিন রাতে ইসো সঙের বাড়িতেই ছিল। তাই সে রেগে গিয়ে ইসোকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য কিছু গুন্ডা পাঠায়। দেখা যায় ওই গুন্ডারা ইসোকে ওয়্যার হাউসে বন্ধ করে চারিদিক থেকে আগুন লাগিয়ে দেয়, যার ফলে অত্যাধিক ধোঁয়া এবং আগুনের তাপে ইসো শ্বাস নিতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে এই খবরটা যখন সং জানতে পারে তখন সে কোনো রকমে সেখানে দৌড়ে এসে আগুনের ভেতর থেকে ইসোকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। আর এই দৃশ্যটা দেখে যাও এবং জিন দুজনেই ভেতরে ভেতরে প্রচন্ড জেলাস ফিল করে। এরপর সং যখন ইসোকে নিয়ে হসপিটালে আসে তখন জিন এসে তাকে বলে, আমি ইসোকে কখনোই মারতে চাইনি, তাকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য কিছু লোক পাঠিয়েছিলাম। এটা শুনে সং বুঝে যায় ইসোকে মারার জন্য পেছন থেকে অন্য কেউ প্ল্যান করছে। তাই সে এই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করে। এরপর সে যখন ইসোর কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যাও ইসোকে জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে এনেছি আর আমি এইভাবেই তোমাকে সারা জীবন প্রোটেক্ট করতে চাই। কথাটা শুনে সঙের বেশ জেলাস ফিল হয়। তাই সে সাথে সাথেই ইসোর কেবিনে এসে যাওকে বলে, তুমি একটু বাইরে যাও, আমার ইসোর সঙ্গে কিছু কথা রয়েছে। এটা শুনে যাও কেবিন থেকে বেরিয়ে গেলেই সং ইসোকে একটা লোকেশন দিয়ে বলে, আজ রাতে এখানে চলে এসো, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। দেখা যায় সঙের কথা মতোই ইসো রাতের বেলায় ওই জায়গাতে এসে উপস্থিত হলে সং তাকে সাথে করে অন্য একটা জায়গাতে নিয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত সেখানে তাদের সেই পুরানো শত্রু ডং এসে তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। দেখা যায় এখানে আসার আগে সে সঙের হবু স্ত্রীকেও বন্দি করে নিয়ে এসেছে। এরপর সে সঙের হাতে একটা বন্দুক দিয়ে বলে, তুই এখনই এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মেরে ফেল, তা না হলে আমি দুজনকেই মেরে ফেলবো। এটা শুনে সং ইসোর দিকে বন্দুক তাক করে। তবে সে গুলি চালাতে দেরি করায় ডং নিজেই ইসোকে গুলি করে দেয়, যার ফলে সে প্রচন্ড রেগে গিয়ে ডং এবং তার লোকজনদের মারধর করে ইসোকে নিয়ে হসপিটালে চলে আসে। তারপর সেখান থেকে তার বসের কাছে গিয়ে সমস্ত ঘটনা সম্পর্কে খুলে বলে। আর এখান থেকেই জানা যায় সং আসলে কোনো গ্যাংস্টার নয়, সে হলো স্পেশাল ফোর্সের একজন আন্ডার কভার পুলিশ অফিসার, যার কাজ হলো শহরের কুখ্যাত গ্যাংস্টারদের শনাক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। সিন শিফট হয়। দেখা যায় পরের দিন ইসো কিছুটা সুস্থ হয়ে পুনরায় হসপিটালে জয়েন করে। তবে সে কাজ করার সময় তার কলিগ জাওয়ের ল্যাপটপে কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখে বেশ অবাক হয়ে যায়। সে ভালোভাবেই বুঝে যায় সিনিয়রকে হত্যা করার পেছনে তার কলিগ জাওয়েরও হাত রয়েছে। তাই সে এই ব্যাপারে আরও তথ্য সংগ্রহের জন্য জাওয়ের চোখ ফাঁকি দিয়ে তার কেবিনে চলে আসে। আর সেখান থেকেই সে জানতে পারে তার মাকে হত্যা করার পেছনেও জাওয়ের হাত রয়েছে। তাই সে পুলিশ ডাকার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত জাওয়ের পোষা কিছু গার্ড তাকে ধরে ফেলে এবং বন্দি বানিয়ে একটা জায়গাতে নিয়ে আসে। এদিকে সং এই খবরটা পাওয়া মাত্রই দ্রুত সেখানে এসে সমস্ত গুন্ডাদের মেরে ইসোকে নিয়ে পালাতে শুরু করে। তবে সামনে কোনো রাস্তা না থাকায় তারা দুজন বাধ্য হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে সং আঘাত পেয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তাই ইসো তাকে সাইডে এনে তার ঠোঁটে ঠোঁট দিয়ে পাম্প করতে শুরু করে। দেখা যায় বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর সং তার জ্ঞান ফিরে পায়। এদিকে সঙের বস এই খবরটা পাওয়া মাত্রই সঙের সঙ্গে দেখা করার জন্য ইসোর বাড়িতে চলে আসে। আর সেখানেই সে ইসোকে সঙের অতীত সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। সে তাকে বলে, তুমি ঠিকই ভেবেছো, ওই হলো জেমিন, তবে ও কোনো গ্যাংস্টার নয়, ও হলো স্পেশাল ফোর্সের একজন পুলিশ অফিসার যে ভিন্ন ভিন্ন ছদ্মবেশ ধারণ করে আমাদের শহরকে ক্রাইম মুক্ত করে। আর বর্তমানে সে তোমার মায়ের খুনের তদন্তের জন্যই এমন নতুন পরিচয় নিয়ে এখানে এসেছে। এটা শুনে ইসো সঙের কাছে দৌড়ে যায় এবং তার ঠোঁটে কিস করে বলে, তোমাকে আমার সামনে আর নাটক করতে হবে না, আমি ভালোভাবেই জানি তুমি জেমিন। এর কিছুক্ষণ পর জেমিন জাওয়ের কুকীর্তি সম্পর্কে সবকিছু জানতে পেরে নিজের ফোর্স নিয়ে তার ল্যাবে হানা দেয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ড্রাগস উদ্ধার করে। তবে ঠিক এই মুহূর্তেই তার কাছে একটা কল আসে। কলটা রিসিভ করলেই ফোনের ওপার থেকে যাও ইসোকে দেখিয়ে বলে, এখনই 20 মিলিয়ন টাকা না আনলে আমি ইসোকে এখানেই মেরে ফেলবো। কথাটা শোনা মাত্রই জেমিন ব্যাগ ভর্তি টাকা নিয়ে দ্রুত তার কাছে পৌঁছে যায়। টাকাটা হাতে পাওয়া মাত্রই যাও ইসোকে ছেড়ে দেয়। তবে জিন নিজের রাগ সামলাতে না পেরে ইসোর দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে দেয়। আর এইবারেও ঠিক আগের মতোই জেমিন ইসোর সামনে এসে তাকে বাঁচিয়ে নেয়। দেখা যায় গুলিটা চলার সাথে সাথেই জেমিনের পুরো ফোর্স এসে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং বন্দি করে সেখান থেকে নিয়ে যায়। গুলি লাগার কারণে জেমিন বেশ কিছুদিন ধরে হসপিটালে অজ্ঞান অবস্থায় পড়েছিল আর ইসো নির্দ্বিধায় তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। তবে একদিন হঠাৎ করেই ইসো জেমিনের রুমে এসে দেখে জেমিন তার রুমে নেই। সে বুঝে যায় জেমিন আবারও কোনো নতুন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এই ঘটনার কিছুদিন পর ইসো যখন হসপিটালে কাজ করছিল তখন জেমিন তার নতুন মিশন শেষ করে আবারও তার কাছে ফিরে আসে। আর এইবার তারা দুজন একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটায় এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।